সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক বিরোধী দলীয় নেত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা ও চিকিৎসা নিয়ে সরগরম দেশের রাজনীতির মাঠ। তার সুচিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়েছে রাষ্ট্রও। ইতিমধ্যেই খালেদা জিয়ার জন্য নিয়োজিত করা হয়েছে ভিভিআইপি প্রোটোকল। তবে তার অসুস্থতাকে কেন্দ্র করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফেরা না ফেরা নিয়ে অস্বস্তি তৈরি হয়েছে নিজ দল কিংবা রাজনৈতিক অঙ্গনে। কোথায় আটকে আছে তারেক রহমানের ফেরার চাবিকাঠি তা নিয়েও ধোঁয়াশায় রয়েছে পুরো জাতি। এসব কারণে অনেকটা থমকে গেছে বিএনপির নির্বাচনী প্রচারণাও। তবে ভোটের মাঠে সরব রয়েছে জামায়াত, এনসিপি সহ অন্যান্য সব দল। সব মিলিয়ে কোন দিকে আগামী নির্বাচন, কোন দিকে রাজনীতি আর কোন দিকে দেশ। দর্শক, স্বাগত আজকের এখন প্রকাশে। আপনাদের সাথে আছে আমি মাহমুদ রাকিব। আজ আমরা আলোচনার নাম দিয়েছি রাজনীতির অপেক্ষা। আর নিয়ে আলোচনা করতে আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি, আছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতা ও সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ। আপনাদের সবাইকে স্বাগত। একটু শুরু করতে চাই রবি ভাই আপনাকে দিয়ে। আমরা শুরুতে যে কথাটাই বলছিলাম যে খালেদা জি দীর্ঘদিন ধরে অসুস্থ, এটি পুরনো খবর। তারেক রহমান আসা না আসা নিয়ে 5 আগস্টের পরেই নানান কথাবার্তা চলছে। প্রত্যাশিত ছিল তিনি অনেক আগেই আসবেন, সেটি হয়তো নানান যৌক্তিক কারণ রয়েছে, হয়তো কিছুদিনের মধ্যে আসবেন শোনাও যাচ্ছে। তো এই যে তার না আসা, খালেদা জিয়া অসুস্থ, এ নিয়ে আমার প্রশ্ন যেটি, নির্বাচনী মাঠে আপনারা যারা আছেন আপনাদের প্রচারণায় কোনো নেতিবাচক প্রভাব পড়ছে কিনা? ধন্যবাদ আপনাকে। প্রিয় সহ আলোচক দুজন যুক্ত আছেন এবং যারা এই মুহূর্তে এখন টিভির সাথে যুক্ত আছেন, নির্বাচনী প্রচারণায় খুব বেশি প্রভাব পড়ছে বলে আমি মনে করছি না। নির্বাচন তো ডোর টু ডোর ওয়ার্ক, ভোটারদের কাছে যাওয়া, দলের অবস্থানটা তুলে ধরা, জনমত গঠন করা, প্রার্থীকে পরিচিত করা, বিস্তৃত করা, উঠোন বৈঠক বলেন, ছোটোখাটো অলিতে গলিতে গণসংযোগ বলেন, এগুলি চলমান আছে। তবে বৃহত্তর পরিসরে একটু যেহেতু সমস্যা হবে বা হচ্ছে, একটু সংযত থাকতে হচ্ছে, কারণ আমরা একটা চরম দুঃসময় পার করছি। বিশেষ করে বেগম খালেদা জিয়ার অসুস্থতাটা, তিনি মানে গণতন্ত্রের নেত্রী, তিনি তো এই দেশের এখন অবিসংবাদী নেতা। তো তিনি সংকটাপন্ন অবস্থায় আছেন, বেশ কিছু শারীরিক জটিলতা দেখা দিয়েছে, নেতাকর্মীরা মর্মাহত, জাতি মর্মাহত, এবং কি রাষ্ট্রও দেখবেন যে এই বিষয়ে ভেরি মাচ কনসার্ন। কারণ বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের গণমানুষের ক্ষমতায়ন, স্বৈরাচার বিরোধী আন্দোলন, আমাদের সংবিধানে বেশ কিছু যুগান্তকারী সংযুক্তি করেছেন। তার শাসনামলটা মানে বিশেষ করে গণতন্ত্র আর বিশেষ করে সাংবিধানিক বেশ কিছু সংস্কার যেটাকে জনগণকে ক্ষমতায়ন করেছে, তার দাবিদার তিনি, তার কৃতিত্ব তার, যার জন্য সব শ্রেণী পেশার মানুষের কাছে আজকে তিনি কিন্তু মানে দলের ঊর্ধ্বে এক প্রতিষ্ঠিত নেত্রী, প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব। তো সেটা নিয়ে দল মর্মাহত আছে বিধায় ওই নির্বাচনী উৎসব ধরনের যে প্রচারণাগুলি আছে সেখানে বিএনপি কিছুটা সংযত থাকছে। আবার নেতা কর্মীরা যেহেতু দেশের আরো দীর্ঘায়িত হয়, আরো সংকটটা আপনাদের বাড়বে কিনা? কারণ নির্বাচন হয়তো তফসিল আগামী সপ্তাহেই হতে পারে, আমরা মোটামুটি শুনছি। না, সেই পরিস্থিতিতে বিএনপি করণীয় ঠিক করে নিবে। কারণ ম্যাডামের জন্য প্রয়োজন কি দোয়া, সেটা জাতি করছে, দলের নেতা কর্মীরাও করছে। আবার ধরেন প্রয়োজন হচ্ছে উন্নততর চিকিৎসা, সে ব্যাপারে মেডিকেল টিম দেশের বাইরে সবাই সক্রিয় আছে, সরকারও পর্যাপ্ত সহযোগিতা আছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজেই সেটা সমন্বয় করছেন, যদি ইউকে, ইউএসএ এবং বাংলাদেশের ডাক্তাররা সবসময়ের জন্যই কনসার্ন করেই একটা মেডিসিন পরিবর্তন অথবা যুক্ত করছেন। আমি বলবো যে অ্যাডভান্স ট্রিটমেন্ট ভালোভাবে চলছে। জি, আসবো মোহন ভাই, আপনার কাছে জানতে চাই, তারেক রহমানের ফেরা না ফেরা নিয়ে প্রায় গত 15-16 মাস ধরে নানান আলোচনা চলছে। এই যে তিনি এখন ফিরছেন না, এর একটি সুযোগ বলি বা এটি জামাতের জন্য সুবিধা হয়েছে কিনা? দেখেন, তারেক রহমানের ফেরা না ফেরা, এটা আপনি কয়েকটা দিক রয়েছে। একটা পারিবারিক সংকটের মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন। আমি মনে করি এটা নিয়ে কোনো রাজনীতি করার কিছু নেই। আমরা যারা গত 16 বছর ফ্যাসিবাদের ভিকটিম ছিলাম, আমার পিতাকে শহীদ করা হয়েছে, জুডিশিয়াল কিলিং করা হয়েছে, আমরা জানি ট্রমাগুলো কীরকম। আমার বড় ভাই সে সময় আমেরিকাতে ছিলেন, আমার ছোট ভাই মালয়েশিয়ায় ছিলেন, তারা আসতে পারেনি। তো এইটা নিয়ে আমি মনে করি না রাজনীতি করার কিছু আছে। সন্তান হিসাবে আমি বিশ্বাস করি তারেক জিয়ার ডেফিনেটলি ফিলিংস আছে, তিনি আসতে চান অবশ্যই। এটা নিয়ে আমি মনে হয় না কেউ রাজনীতি করুক, এটা আমি চাই না। হ্যাভিং সেড দ্যাট,
তিনি একজন অ্যাসপায়ারিং প্রাইম মিনিস্টার। তিনি যখন বলেন যে সিদ্ধান্ত গ্রহণ করার এখতিয়ার শুধুমাত্র আমার নয়, সামথিং টু দ্যাট এফেক্ট, এইটা কিন্তু রাজনীতি বাদ দেন, একজন সাধারণ মানুষ হিসাবে আমি আমার ভবিষ্যৎ প্রধানমন্ত্রী যিনি হতে চাচ্ছেন তিনি এই কথা বললে কিন্তু আমার একটু ভয় লাগবে যে ভবিষ্যতে যে যার হাতে আমি ক্ষমতা দিতে যাচ্ছি কিংবা দিব, যিনি প্রধানমন্ত্রী হতে চাচ্ছেন, তার হাতে যদি তার এত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে ক্ষমতা সিদ্ধান্ত নেওয়ার ভার না থাকে তাহলে আসলে কি হবে। তো এই জিনিসটা আসলে আমার মনে হয় তারেক রহমান যে স্ট্যাটাসটা দিয়েছেন সেখানে প্রশ্নের উত্তর দেওয়ার চাইতে অনেকগুলো প্রশ্ন বেশি রেজ করেছে, দ্যাটস পলিটিক্যাল। কিন্তু অ্যাজ এ ফ্যামিলি আমি মনে করি ওনার প্রতি আমি সিম্প্যাথেটিক, এবং বেগম জিয়া আমাদের সাথেও ফ্যামিলির কত কিছুটা রিলেশন রয়েছে, কিন্তু যেটা বলা হলো তিনি কিন্তু দলের ঊর্ধ্বে, তিনি আমি বলবো গত 16 বছর এই বিষয়টিকে আপনারা আলাদাভাবে মানে কোনো সুযোগ হিসেবে দেখতে চান না? না, এটা সুযোগ হিসেবে দেখার কোনো সুযোগই নেই। জি, একদমই। তাহসিন, এই যেটি বলছিলেন তারেক রহমানের স্ট্যাটাস দেয়াটা, সেখানে তিনি বলেছিলেন যে তার ব্যক্তির সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই, দলীয় ব্যাপার রয়েছে, দেশের বিষয় রয়েছে, ভয় পাচ্ছে এই বিষয়টি নিয়ে জামাতের যিনি প্রতিনিধি রয়েছে। এনসিপি তেমন কি দেখছে এই বিষয়টিকে নিয়ে? আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে শুনছেন। দেখুন, আমরা আসলে সবাই তো খুব ক্রান্তি লগ্নে আছি আর কি, খুবই ক্রিটিক্যাল একটা টাইম আমরাও পার করছি সবাই। কারণ বিগত 16 বছরের যে সংগ্রাম, এই সংগ্রামটা তো আসলে আমরা খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে আমাদের। সেখানে বেগম খালেদা জিয়ার যে পর্যায়ের স্যাক্রিফাইস ছিল তার এবং তার পরিবারের, সেটি আসলে রিমার্কেবল। এবং এটা শুধু বিএনপির না, এটা আসলে জিয়া পরিবার, স্পেশালি খালেদা জিয়ার যে স্যাক্রিফাইস, এটা আসলে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি ইতিমধ্যে ইন্টারিম গভর্নমেন্টও দিয়েছে। আর আপনি যে প্রসঙ্গটা এনেছেন, দেখেন এটা আমি মোহন ভাইয়ের সাথে একেবারেই এগ্রি করি যে এটা আসলে ইটস নট আ ম্যাটার অফ পলিটিক্স। তারেক রহমান কেন মানে এই ক্রিটিক্যাল মোমেন্টে কেন ফিরছেন না, এই ডিবেটটাকে যদি বাদও দেই, ধরেন মানে হাইপোথেটিক্যালি যদি ধরে নেই যে ক্রিটিক্যাল মোমেন্টটা নাই, প্রশ্নটা কিন্তু তারপরও থেকে যায় যে তিনি কেন ফিরছেন না। আমরা মানে এই লেন্স থেকেও কিন্তু দেখার সুযোগ আছে। মানে তিনি তার মায়ের জন্য তো ডেফিনেটলি ফিরবেন, একজন ছেলের, এবং যে কিনা এরকম একটা ট্রমার মধ্যে দিয়ে গিয়েছেন, এত বড় একটা দল চালাতে হচ্ছে, এত বড় দলের নেতাকর্মীদের মামলা হামলা খুন, এত কিছুকে তার কিন্তু বয়ে নিতে হয়েছে। এই পুরো অ্যাঙ্গেলটাকে যদি একটু বাদ দিয়ে আপনি রাষ্ট্র থেকে বলা হচ্ছে কিন্তু তার ফিরতে কোনো বাধা নেই, একভাবে বলছে ট্রাভেল পাস তিনি এখনো চাননি। সেটাই আমি বলতাম আপনাকে যে দেখেন, রাষ্ট্র বলছে কোনো বাধা নেই, আবার তিনি যে স্ট্যাটাসটা দিয়েছেন সেখানে তিনি বেশ কিছু ইন্ডিকেশন আছে, কিন্তু সেখানে এই ইন্ডিকেশনগুলো কিন্তু খুব অ্যালার্মিং। ধরেন 5 আগস্ট হলো, আমরা 5 আগস্টের কিন্তু একটা অন্যতম অভিপ্রায়, এটা কি শুধুমাত্র আপনি এই দেশীয় ফ্যাসিবাদ থেকে মুক্ত হবেন এটাই কি ছিল শুধুমাত্র? ইটস নট দ্যাট। আমরা কিন্তু এই 5 আগস্টটি যে কারণে হয়েছে, এটা কিন্তু এই দীর্ঘ সময়ের যে আধিপত্যবাদ যেটা আমাদের উপর চেপে বসেছিল, যেটা আমাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছিল, সেটাকেও কিন্তু সেদিন আমরা না বলেছিলাম। সেটাকে আমরা বলেছিলাম যে আমরা তাদেরকে অ্যাকসেপ্ট করতে চাই না। তাহলে এই ক্ল্যারিটিটা দেখেন, আমি যদি আপনাকে একটু এভাবে করে বলি যে তারেক রহমানের পপুলারিটি কি কম আছে? নাই তো। তারেক রহমানকে কি কোনো দল থেকে কি কোনো বিরোধিতা আছে তারেক রহমানের ফেরার ব্যাপারে? নাই তো। দাদার আমরা যারা ইয়াং জেনারেশনের পলিটিক্সটা করি, আমরা যারা ইয়াংদের মেন্টালিটিকে ধরে আমরা পলিটিক্সটাকে বোঝার চেষ্টা করি, আমার কাছে মনে হয় যে তারা ওদের মানে ওয়েটিং ফর তারেক রহমান, এবং আমরা ফিল করি যে তিনি যখন প্রবেশ করবেন একটা অরা ডেভেলপ করবে, একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করবে বাংলাদেশের পলিটিক্সে। কিন্তু এটা ক্ল্যারিটি দরকার যে তিনি কেন, ঠিক তিনি কোন মানে পাওয়ারের যে ভরকেন্দ্র, ঠিক কোন পাওয়ারের ভরকেন্দ্রের কারণে তিনি ফিরতে পারছেন না। দেখেন এই জবাবটা হোক দেশি হোক বিদেশি, এক্স্যাক্টলি ইট ইজ। এবং এই জবাবটা কিন্তু দেখেন, আমরা কিন্তু জনগণের পলিটিক্স করি, এই জবাবটা আপনার মধ্যে রাখাতে, আমি জানি না তিনি অনেক বেশি প্রজ্ঞাবান, আমাদের থেকে অনেক বেশি ভালো জানেন, বাট আমরা খুব ছোট পরিসর থেকেও আমরা এটা তার কাছে অ্যাপিল করতে চাই যে এই ক্ল্যারিটিটা জনগণের কাছে দেওয়া উচিত। এখনো কি আমরা কোনো শক্তির কাছে জিম্মি হয়ে আছি? এখনো কি এরকম একজন বর্ষিয়ান নেতা যার গণতন্ত্রের প্রতি এত মায়া রয়েছে, দেশের প্রতি এত স্যাক্রিফাইস রয়েছে, এরকম একজন বর্ষিয়ান নেতা তার দেশে ফিরতে পারবেন না, এরকম কোনো ক্রিটিক্যালিটি কি এখনো আমার এই রাষ্ট্রে রয়েছে কিনা? এটা যদি উনি ক্লিয়ারিটি না দেন তাহলে আমরা কার কাছে ক্লিয়ারিটি চাবো? একদমই এটি অবশ্যই বড় প্রশ্ন। রবি, একটু অন্যদিকে যেতে চাই। আমরা তারেক রহমান কিংবা খালেদা জিয়ার আলোচনা ছিলাম। গতকাল একটি জরিপ বেরিয়েছে, ওয়াশিংটন ভিত্তিক একটি প্রতিষ্ঠান, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট, IRI, নিশ্চয়ই দেখেছেন। সেখানে রাজনৈতিক দলকে যে পছন্দের শীর্ষ তালিকা বলা হয়েছে, তাতে এগিয়ে আছে জামায়াত ইসলামী,
বিএনপি আছে দ্বিতীয় নম্বরে। আমি কিন্তু বলেছি পছন্দের দিক থেকে শীর্ষে, আবার ভোটের দিক থেকে এগিয়ে আছে বিএনপি, আর পছন্দের দিক থেকে এগিয়ে আছে জামাত, আবার পছন্দের দিক থেকে বিএনপির কাছাকাছিই রয়েছে এনসিপিও, না বিএনপি থেকে এগিয়ে রয়েছে 32% এবং 6% রয়েছে, কাছাকাছি বলা যায়। মানে এই যে পছন্দের দিক থেকে জামাত এগিয়ে গেল, এনসিপিও কাছাকাছি, এটি নিয়ে বিএনপি শঙ্কিত কিনা আগামী নির্বাচনে আমি সেটা জানবো। এর ভেতরে দর্শক তাকে নিচ্ছে ছোট একটি বিরতি, ফিরে একটু পরে সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর কথা বলছিলাম রাজনীতির অপেক্ষা নিয়ে। আমরা ছিলাম রবিউল আলম রবি, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে একটি যে জরিপ করা হয়েছে সেখানে পছন্দের তালিকায় গিয়ে রয়েছে জামাত। যদি আমরা বলি জামাতের সেই শতাংশ ছিল 53%, এরপরেই রয়েছে বিএনপি 51%, তারা পছন্দের তালিকায় রয়েছে। এটি নির্বাচনে বিএনপির জন্য নেতিবাচক প্রভাব বিস্তার করবে কিনা সেটা জনগণ নির্ধারণ করবে। কিন্তু এই যে জরিপ ধরেন, যে তথ্য উপাত্ত, যে শ্রেণী অথবা যে এরিয়াতে তারা করেন, 63টি জেলায় করা হয়েছে, প্রায় 5000 মানুষ অংশ নিয়েছে, এটি ফিজিক্যাল জরিপ হয়েছে। না ঠিক আছে, 63টা কোন শ্রেণীর মানুষের সাথে করলেন? 18 বছরের উপরে সবার বয়স, আর সবার বয়স 18 বছর, পেশায় কি, এরকম অনেক কিছু থাকে, তবু তারা করেছেন। কিন্তু আমার কাছে কন্ট্রাডিক্টরি একটা জায়গায় লাগে। আপনি পছন্দের দল ধরেন জামাত ইসলাম, আবার ভোট বেশি পাবে বিএনপি, তো মানুষ কি পছন্দের দলের বাইরে ভোট দেয় অথবা পছন্দের প্রার্থীর বাইরে ভোট দেয়? আমাদের দেশের কালচারটা কিন্তু পছন্দের দল এবং পছন্দের প্রার্থীকেই মানুষ ভোট দেয়। আপনি একই জরিপে যদি বলেন পছন্দের দলে জামাতে গিয়ে আবার ভোট প্রাপ্তির ক্ষেত্রে বিএনপি এগিয়ে, আমার কাছে মনে হয় এটা বাংলাদেশের প্রেক্ষাপটে কন্ট্রাডিক্টরি হবে। ইউএসের প্রেক্ষাপট কেমন সেটা হয়তো তারা বলতে পারবে, কিন্তু বাংলাদেশে সেটি নয়। তারপরেও ধরেন আমরা একটা জায়গায় তো ঠিক আছে যে কিন্তু জামাতের তো এতটা পছন্দ মানে ছিল না, এটি কেন বাড়লো, বিএনপির কমলো কেন? ঠিক আছে, আমি বাড়াকেও করছি না, মানে বাড়ছে মনে করছে সংস্থা, জামাতও মনে করছে, এটা ইতিবাচক। রাজনীতির প্রতিযোগিতা থাকা দরকার, প্রতিযোগিতা আছে, কিন্তু আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার জায়গা থেকে যদি আমি যদি বলি, যেমন এনসিপি কি বলেছে প্রথমে, তারা 300 আসনই উইন করবে, হঠাৎ করে 1 মাস পর বললো যে না 150 আসনই নিশ্চিত তারা উইন করছে। আবার জামাত ইসলাম কিন্তু অতি সম্প্রতি বলছে যে 150 আসনে তারা উইথ করার টার্গেটে এগোচ্ছে এবং তারা সফল হবে। তাহলে আমাদের তো আসনই নেই, এনসিপির 150, জামাতের 150, তাহলে আমরা কোথায়? আমরা তো নাই। জরিপ থাকবে, জনমত সুইংও করবে। আচ্ছা, রাজনৈতিক দল, কোন রাজনৈতিক দলের উত্থান হবে, কোন রাজনৈতিক দলের জনপ্রিয়তা স্থবির হবে, পতনও হবে, দিন শেষে মানুষের জয় হবে। বিএনপি একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য 17 বছর সংগ্রাম করছে। আচ্ছা, সেই গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, জনমতের উপর নির্ভর করে, জনরায়ের উপর নির্ভর করে বিএনপি ক্ষমতায় যেতে চায়। একটা বাক্য দিয়ে শেষ করব যদি আপনার আপত্তি না থাকে। কথাটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ বারবার প্রমাণ করেছে তারা বিএনপির সাথে, 5 বার নির্বাচিত রাজনৈতিক দল। 84 বছর বয়স জামাতের রাজনীতির এখনো সেই সৌভাগ্যটা হয়নি, যদি হয় স্বাগত থাকবে। জি তাহসিন, একটু যেতে চাই, এই যে মানে জামাতের বাড়ামাই সেটা বিএনপি থেকে কমা, আপনার কি মনে হয় বিএনপি কমছে কেন? আমরা এনসিপিটা পাশে রাখলাম। দেখেন, বিএনপির মানে কমার তো আসলে অনেক কারণ আছে, এবং আপনি যদি 5 আগস্টের পরে যে রাজনীতির যে সিনারিও, এই সিনারিওর দিকে যদি আপনি তাকান, মানে আমি একদম, আপনি তো এনসিপিকে পাশে রাখছেন, আমি ধরেন জামাতকেও পাশে রাখি, তাহলে তো জামাত বাইস কমেন্ট হয়ে যেতে পারে। বাট আপনি যদি একদম পার্টিকুলারলি যদি বিএনপির রাজনীতির দিকে তাকান, আমার কাছে মনে হয়েছে যে আসলে পেশেন্সের জায়গায় তারা বেশ কিছু জায়গায় ফেল করেছে। যেমন ধরেন আমরা চাঁদাবাজির রাজনীতির দিকে যদি বলি, দখলদারিত্বের রাজনীতির দিকে যদি বলি, বিভিন্নভাবে যেভাবে করে আপনার যে ডমিনেন্সটা ছিল সাধারণ মানুষের উপর, মানে এমন কমেন্টও আমরা এক সময় হচ্ছে পাবলিক ডোমেনে আমরা করতে শুনেছি যে ভাই আগে দিতাম 10 টাকা, এখন তো 20 টাকা দিতে হচ্ছে। তো এই ব্যাপারগুলো আমার কাছে মনে হয়েছে যে এগুলো কিছু জায়গায় অবভিয়াসলি একটা বড় কারণ। আরও বেশ কিছু কারণ আছে। আমার কাছে মনে হয়েছে যে দেখেন, স্ট্র্যাটেজিক্যালি আপনি কী ধরনের ন্যারেটিভ দিয়ে রাজনীতি করছেন, ওই ন্যারেটিভগুলো ডিপেন্ড করে। কিন্তু আপনি ধরেন হাসিনার সাজানো গোছানো ন্যারেটিভ যদি আপনি পারসু করেন, সেই ন্যারেটিভ দিয়ে যদি আপনি অপোনেন্টকে ঘায়েল করার চেষ্টা করেন, এটা এক ধরনের ফিডব্যাক আপনাকে জনগণ দিবে। আবার ধরেন আপনার যদি নিজস্ব কোনো ন্যারেটিভ না থাকে, আপনার তো দলের একটা আবেদন থাকতে হবে, আপনার দলের তো একটা মানে একটা অ্যাপিল থাকতে হবে টু দি পিপল, আমরা যেটাকে মার্কেটিংয়ের ভাষায় বলি মেসেজ স্ট্র্যাটেজি। তো দেয়ার আর ফিউ মেসেজ স্ট্র্যাটেজিজ, তো সেটা আমি সেটা বলছি না, আমি জাস্ট একটু কম্পারেটিভ অ্যানালাইসিস করার চেষ্টা করছি যে সেটা আসলে কতটুকু আপনি মানে পাওয়ারফুল মেসেজ নিয়ে আপনি মানুষের কাছে যাচ্ছেন।
যেমন রবি ভাই বললেন না যে এনসিপি এক সময় বলছে 300, এরপর বলছে 200। দেখেন পলিটিক্যাল রেটরিক বলে তো কিছু ব্যাপার স্যাপার থাকে, তো আমরা পলিটিক্যাল সারফেসে এই ধরনের কমেন্ট এবং ওই মঞ্চের উপর ডিপেন্ড করে এই ধরনের কমেন্ট থাকে, আমি আসলে পাবলিক কন্ট্যাক্ট করছি কিনা। এখন অবস্থাটা এমন হয়ে দাঁড়াইছে, মানে আমার মনে হয় যে এনসিপিকে নিয়ে বিএনপির ভাবার দরকার নাই, বিএনপিকে নিয়ে বিএনপির ভাবার একটা সময় আসছে। তো সেটা আসলে দিস ইজ দ্য হাই টাইম টু থিঙ্ক অ্যাবাউট বিএনপি। একটু জানবো আপনার কাছে যে মানে এই যে জামাতের একটু বেড়েছে, আমরা মানে জরুরি পাচ্ছিলাম, তো সেই বাড়ার কারণে আপনাদের দম্ভ বেড়ে গেল কিনা? আপনারা এখন দেখি বিভিন্ন জায়গায় অস্ত্র নিয়েও দেখা যায় জামাতের কর্মী টর্মীদেরকে, সেই দম্ভটা চলে আসছে কিনা আপনাদের মধ্যে ক্ষমতায় যাওয়ার একটি ভাবসাব হওয়ার কারণে? না, আমাদের পা আমরা মাটিতেই রাখতে চাই। দেখেন, এটি বিষয়টা নিয়ে একটু আলোচনা করা দরকার। আসলে দেখেন, পলিটিক্যাল যেই ক্লাসিক্যাল ইকুইলিব্রিয়ামটা ছিল, যে দুইটা পলিটিক্যাল পার্টি, একটা থাকবে সরকারি দল, একটা বিরোধী দল, ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে যেরকম আছে, বাংলাদেশও আওয়ামী লীগ বিএনপি দীর্ঘদিন সেভাবে চলে এসেছিল। কিন্তু এইটার যে একটা ম্যাসিভ প্যারাডাইম শিফট হয়েছে, এইটা কিন্তু বিএনপি অনেকটা গ্রহণ করতে পারছে না। দ্যাটস এ থিং। গত 16 বছরের ফ্যাসিবাদের কারণে একটা পলিটিক্যাল পার্টি তারা ফ্যাসিবাদী হয়ে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পরে এটা কিন্তু চেঞ্জ হয়েছে, নাম্বার 1। নাম্বার 2, বিএনপি দেখেন তাদের যে পলিটিক্যাল রাইজ, এটার পিছনে কিন্তু ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ এবং আধিপত্যবাদ, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী একটা বিষয়। একই সাথে কিন্তু ইসলামিক মূল্যবোধের বিষয়টাও ছিল সেখানে। সংবিধানে বিসমিল্লাহ আনলেন জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস আনলেন। সব কিছু মিলিয়ে বিএনপির যে অবস্থানটা ছিল, এন্টি আওয়ামী লীগ, এন্টি ইন্ডিয়ান যেই বিষয়টা ছিল, এখান থেকে বিএনপি কিন্তু আস্তে আস্তে সরে গেছে এবং সরে যাচ্ছে। অনেক ক্ষেত্রে দেখছি ঘোষণা দিয়েও কিন্তু যাচ্ছে। অনেক ধরনের কথা আসছে, মির্জা ফখরুল এক জায়গায় বললেন সরাসরি, এরকম কথা আমরা আগে শুনি নাই, শরিয়া আইনে আমরা বিশ্বাস করি না। তো এই যে আপনার নিজেরাই চেঞ্জ করে ফেলতেছে, আমি বলবো যে জনগণের পালস বুঝতে বিএনপি ফেল করছে কিনা বিএনপিরও বোঝা দরকার। এই যে আপনার জরিপ এখানে বলছেন যে জামাতের যে ইয়েটা হয়েছে, এন্টি ইন্ডিয়ান এবং এন্টি আওয়ামী যে ইয়েটা ছিল, ভোট যে ব্যাংকটা ছিল, মানুষের সেন্টিমেন্টটা ছিল, এক্ষেত্রে জামাত কিন্তু একটা পরীক্ষিত শক্তি। ইন্ডিয়া নিজেই ঘোষণা দিয়েছে বহুবার তার জামাত তাদের নাম্বার 1 এনিমি, যার কারণে সেই জায়গাটা যারা মানুষের যাওয়ার তো একটা জায়গা লাগবে, মানুষ কিন্তু সেই ক্ষেত্রে জামাতকে চুজ করছে কিনা এটা ইলেকশন বলবে। অবশ্যই নতুন ভোটার অনেক, যারা বিপ্লব করেছে, যারা ফ্যাসিবাদের আন্ডারে ছিল, তারা এই নেক্সট ইলেকশনে আসলে এটা সেটা বোঝা যাবে। রবি, একটু জানতে চাই, জনগণের সেন্টিমেন্ট বিএনপি বুঝতে পারছে না, নাজিব ভাই বলছিল। আবার চাঁদাবাজি দখলদারদের কারণে জনপ্রিয়তা কমে গিয়েছে, তাহসিন বলছিল। আপনি কি তাই মনে করেন? আমি সত্য জানবো। তো দর্শক, তার আগে নিচ্ছে আমরা ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন। ফিরলাম বিরোধীর পরে, কথা বলছিলাম সমসাময়িক রাজনীতি নিয়ে। আমরা ছিলাম শেখ রবিউল আলম রবি। আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এই যে বিএনপির একটু জনপ্রিয়তা কমে যাওয়া, ভোট যে প্রত্যাশিত ছিল সেখান থেকে একটু কমে যাওয়া, যেটি বলছিল এখানকার জামাত বা এনসিপির দুজন প্রতিনিধি, সেটির জন্য তারা বলছিল যে আপনার জনগণের যে ভাষা বা জনগণের চাওয়াটা বিএনপি বুঝতে পারছে না। আপনি কি সেটি মনে করেন কিনা? বড় রাজনৈতিক দল এবং যে রাজনৈতিক দলটি জনগণের ম্যান্ডেট পেয়ে ক্ষমতায় যাওয়ার নিশ্চিত সম্ভাবনা থাকবে, তার বিরুদ্ধে অন্য রাজনৈতিক দলের ব্লেম করার অথবা ব্যর্থতা খোঁজার চেষ্টা, একদম নিশ্চিত ক্ষমতা যাচ্ছেন নিশ্চিত, তা না হলে তো আপনার কমছে কেন জনপ্রিয়তা? কমার প্রশ্ন আসছে কেন? জনপ্রিয়তা না থাকলে তো আর কমার প্রশ্ন আসে না। এবং ক্ষমতায় যে যাই, সেটা তো জনগণ বারবার প্রতিষ্ঠিত করেছে, 5বার নির্বাচিত করেছে আমাদেরকে। আমি যেখানে ছিলাম, চাঁদাবাজ দুষ্কৃতকারী কোনো রাজনৈতিক পরিচয় নেই। যদি রাজনৈতিক পরিচয় করেন, সবচেয়ে বেশি অঙ্কের টাকা নিয়ে চাঁদাবাজি করতে গিয়ে হাতে নাতে গ্রেপ্তার হলে এনসিপির দৃষ্টান্ত আছে, যদি আপনি ওইভাবে বলেন। হ্যাঁ, জামাত ইসলামের বিরুদ্ধে এই অভিযোগ আছে, চাঁদাবাজের জন্য উন্নাও নেতাকর্মীদের বহিষ্কার করেছে। একটু থামি, আমি আবার আসবো। সবচেয়ে বেশি অভিযোগ এনসিপি আপনার দিকে বলে নেই না, এটা টাকা সহ নাকি? আপনারা ধরেন নিউমেরিক্যাল ফিগারে যদি আমরা কথা বলতে চাই, ডাটা ধরে, তাহলে এই ডাটা বলে শেষ করা যাবে না। এই ডাটা বলে শেষ করা যাবে না, কারণ আপনি মানে সকল স্তরে এখন পর্যন্ত বিএনপির যে চাঁদাবাজি, এই চাঁদাবাজি রেকর্ডেড। ইউ জাস্ট গো ডু গুগল, ইউ উইল গেট দি এভিডেন্স। আমি নতুন করে কিছু বলবো না, ইউ জাস্ট সার্চ ইট রাইট নাও। আমাকে কিছু করা লাগবে না, অ্যান্ড শো ইট টু দি ক্যামেরা। আমার কিচ্ছু করা লাগবে না। সব সমস্যাটা কি দেখেন, সমস্যাটা হচ্ছে যে এনসিপির দিকে বল পাস করা তো সহজ। যেমন হয়েছে কি, বিএনপির মধ্যে যেই ব্যাপারটা, যেমন রবি ভাইদের মধ্যে যেই একটা মানে একটা অধ্যত্ত ব্যাপারটা কাজ করে, যে তাই যেমন বলতেছে যে জনপ্রিয়তা থাকলেই তো কমে। এই যে ব্যাপারগুলো, যে ক্ষমতা যারা যাবে নিশ্চিত,
এই ব্যাপারগুলো আমার কাছে মনে হচ্ছে এটাও একটা রিজন যে তাদের জনপ্রিয়তাটা কমাচ্ছে। আমার কাছে মনে হয় দেখেন, মানুষ, এই যে একটা প্রবাদ আছে, যে যত নত সে তত উন্নত। কাজেই যে যত নত বেড়া। এখন তো রাজনীতির যে প্যারাডাইম শিফটিং এর যে কথাটা বললেন, এখন বাংলাদেশের মানুষ এই ধরনের অধ্যত্বপূর্ণ মন্তব্য শুনতে চায় না। কেন শুনতে চায় না? যে এই ধরনের মন্তব্য দেয়। আমি আজকে বোধহয় স্ক্রল করতে গিয়ে জামাতে একজন নেতার মন্তব্য শুনলাম যে তাদেরকে কোনো একটা জরিপ তাদেরকে বলছে তারা ক্ষমতায় চলে আসছে। আমি এই মন্তব্যটা দেখার সাথে সাথে আমি আমাদের ইন্টারনাল একটা গ্রুপে আমি এটা দিয়ে বলেছি যে এই ভদ্রলোকের এই কমেন্ট জামাতের মিনিমাম 5টা আসন কমাইছে। কারণ আপনি ঠিক যেই মোমেন্টে মানে মানুষের চিন্তার বাইরে গিয়ে কথা বলবেন, মানুষের আসবো। ঠিক বলছিলেন যে রবি ভাই, যে জামাতেরও এই অভিযোগ রয়েছে। আমি একটু কথা বলতে চাই। আমার মনে হয় 30 সেকেন্ডের একটা বক্তব্য আমার স্লটে রেখে আপনি অ্যানসার নেওয়ার জন্য যদি 2 মিনিট 3 মিনিট করে দেন, সেটা মনে হয় আমার মনে হয় যে একটা ভুল তথ্য যায় মানুষের কাছে। আমার বক্তব্যটা শেষ করতে যাওয়া উচিত ছিল। আমি একটা কথা বলার সাথে সাথে আপনি অ্যানসার নিতে গেলেন 2.5 মিনিট, আর আমাকে প্রশ্ন করার জন্য আপনি দিয়েছেন 30 সেকেন্ড। এটা আমার মনে হয় ভুল যায়। কথাটা হচ্ছে যে চাঁদাবাজদের কোনো রাজনৈতিক পরিচয় থাকে, এটার সাথে আমিও হাইলি এগ্রি। বিএনপির উপর এই চাঁদাবাজির দায় চাপানোর অনেক চেষ্টা করা হয়েছে, জনগণ প্রত্যাখ্যাত করেছে। যেখানে বিএনপির অভিযোগ এসেছে, প্রমাণিত হয়েছে, বিএনপি তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে। আচ্ছা, বিএনপির মধ্যে ঢালাও চাঁদাবাজির অভিযোগ থাকলে আপনি আমাকে বলেন, এ পর্যন্ত কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে, কয়জনকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনার আইনের আওতায় এনেছে? সরকার তো সেখানে অবাধ, বিএনপি তো কাউকে ডিফেন্ড করছে না, অর্থাৎ প্রচারণাটা অন্যরকমভাবে চলছে। আরেকটা কথা আমি বলে একবারই শেষ করে দিই। তিনি বলছিলেন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে জামাত নাকি লড়াই করেছে। কবে করেছে? আমরা রাজনীতি করেছি, রাষ্ট্র পরিচালনা করেছি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। নট অনলি ভারতের আধিপত্যবাদ, আঞ্চলিক এবং আন্তর্জাতিক আধিপত্যবাদের বিরুদ্ধে বিএনপি লড়েছে। এবং জামাতের হিসেবে আপনি যদি যান, আমরা ক্ষমতায় থেকেছি, ভারতের আধিপত্যবাদ বিরুদ্ধে রাষ্ট্র পরিচালনা করেছে, রাষ্ট্র পরিচালনা করেছে। ভারত মনে করে জামাত সবচেয়ে বড় আধিপত্য। আপনি আমাকে দেখেন, শ্রী রাধা দত্তের সাথে যখন কথা হলো জামাতের, বলছে তারা বাংলাদেশের শরিয়া আইন করবে না ভারতের। তারপর তারা বলেছে তারা ভারত বিরোধী সেন্টিমেন্ট না এবং ভারতের সাথে তারা কাজ করবে। বাংলাদেশে ভারতের স্বার্থ বিরোধী কোনো রাজনীতি তারা পছন্দ করে না, প্রশ্রয় দেবে না। কারা বলছে? ভারতকে খুশি করার জন্য এই চেষ্টা কাদের? নিশ্চয়ই তাদের। আমি বলতে চাচ্ছি যে রাজনীতিতে এগুলি থাকবে। বাংলাদেশকে ধারণ করে বাংলাদেশি জাতীয়তাবাদী দলই রাজনীতি করেছে এবং যার জন্য জনগণ বারবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নির্বাচিত করেছে এবং আগামীতেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর আস্থা রাখে, এটা আমরা নিশ্চিত। নিশ্চয়ই বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আগে বলেছে যে চাঁদাবাজি বা এই যে কারিগরি টাকা নেওয়ার অভিযোগ জামাতের বিরুদ্ধে রয়েছে 5 আগস্টের পর, আপনারাও চাঁদাবাজি করছেন। আপনি একটা অভিযোগ দেখান। আমি বলি সেটা বলি যে দেখেন, 5 আগস্টের পরপরই সালাউদ্দিন সাহেব যখন দেশে আসলেন, তখন সালামের গাড়িতে চড়লেন, যার কারণে ওনাকে শোকজ করা হলো। পরবর্তীতে কোনো অ্যাকশন নেওয়া হয়েছে? হয় নাই। আপনার স্পেসিফিক এলিগেশন অনেকের বিরুদ্ধে এসেছে, তাদেরকে বহিষ্কার করা হয়েছে, আবার দলে ফিরিয়ে নেওয়া হয়েছে। আমি তো বলবো আমাদের কারো বিরুদ্ধে যদি স্পেসিফিক এলিগেশন থাকে, তাকে যদি বহিষ্কার করা হয়ে তারপরে আবার তাকে ফিরিয়ে নেওয়া হয়েছে, আপনি যদি দেখেন, জীবনে পাবেন না, হতেই পারে না। আমাদের মরাল স্ট্যান্ড, হাই গ্রাউন্ডটা, এটাকে আপনি চ্যালেঞ্জ করার কেউ করতে পারবে না। তো আপনি একটা উদাহরণ দেন, আমাকে বলেন যে অমুক ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজির স্পেসিফিক এলিগেশন এসেছে, জামাত তাকে ফ্যাসিলিটেট করেছে, জামাত তাকে কোনো ব্যবস্থা না নিয়ে রেখে দিয়েছে, দেখাতে পারবেন আপনি। এখন দ্বিতীয় যেটা ভারত বিরোধিতার কথা বললেন, শেরে বাংলা একে ফজলুল হক একটা কথা সবাই জানেন, তিনি বলতেন আমি ঠিক পথে আছি কি বেঠিক পথে আছি দাদা বাবুদের আচরণ দেখলে বোঝা যায়, তাই না? দাদা বাবুরা যখন আমার সমালোচনা করে তখন বুঝতে হবে আমি ঠিক পথে আছি। বাংলাদেশে কারা আধিপত্যবাদ বিরোধী, কারা আধিপত্যবাদ বিরোধী না, এটা ভারতের অ্যাটিটিউডই তো বুঝতে পারবেন আপনি। ভারত কিন্তু কনসিস্টেন্টলি তারা বলে এসেছে জামাত ছাড়া সবাই ওয়েলকামড, এখনও বলছে। এখন এটার থেকে তো আপনি বুঝতে পারেন আধিপত্যবাদ বিরোধিতায় কাদের ভূমিকা সবচেয়ে বেশি ছিল। আমি বলবো ফারাক্কা বিরোধী যেই ছিল, মুভমেন্টটা ছিল, আমাদের ভাসানী এটা করেছেন, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী করেছেন, তারপরে এটা ক্যারিয়ন কারা করেছে, সেই পদ্মা নদীর নিচে আমার শহীদ পিতা মৌলানা মতিউর রহমান নিজামী সেখানে সমাবেশ করেছেন। বাবরি মসজিদের ভাঙার বিরুদ্ধে কারা প্রতিবাদ করেছে, যখন তারা পুশ ইন করছিল, এটাকে তারা পুশব্যাক নাম দিয়েছিল। বাংলাদেশের মিডিয়াতেও ভারতীয় মদতপুষ্ট মিডিয়াগুলো সেখানে পুশিন বলা শুরু করছিল। আমার শহীদ পিতার সংসদে দাঁড়িয়ে বললেন এটা পুশিন না, এটা পুশব্যাক, সরি এটা পুশব্যাক না, এটা পুশিন। তো এই যে জামাতের কনসিস্টেন্ট যে ছিল, আধিপত্যবাদ বিরোধী ভূমিকা ছিল, তার কারণেই তো আমি বলবো না, যেটা বলছি বিএনপিরও কিন্তু সেখানে শরিক ছিল। দীর্ঘদিন বিএনপির এটাই ছিল পরিচয়। আমি বলব বিএনপি এটা বড় একটা অংশ ছিল ভারতীয় আধিপত্যবাদ বিরোধিতায়।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কথা বলতেই হয়। ওনার যে আধিপত্যবাদ বিরোধী স্ট্যান্স, এই স্ট্যান্সের কারণেই ওনাকে সাফার করতে হয়েছে, বাড়ি থেকে এক কাপড়ে বের হতে হয়েছে। অবশ্যই, কিন্তু এই শিফট, এইটা এখানে একটা প্যারাডাইম শিফট দেখতে পাচ্ছি। ওনাদের বর্তমান যে সেক্রেটারি জেনারেল আছেন মির্জা ফখরুল, ওনার যে লাস্ট সাক্ষাৎকারটা ইন্ডিয়ান মিডিয়ায়, সেখানে তিনি ক্যাটাগরিক্যালি ভারতকে আশ্বস্ত করেছেন জামাতকে ওনারা আর কখনো রাখবেন না। কারণ কি? ভারত বিরোধী স্ট্যান্স। একদমই। একটু তাহসিন, আমরা যাদের শুরু করেছিলাম সেখানে ফিরতে চাই। তারেক রহমান ফিরলে এই যে পছন্দ অপছন্দ, কার ভোট কার বেশি কম বেশি, এগুলো সব ভেঙে চুরে সব বিএনপির দিকে ছুটে আসবে কিনা মানুষ, আমি সেই উত্তর জানবো আপনার কাছে। দর্শক, তাকে আবার ছোট্ট বিরুদ্ধে ফিরছি, সঙ্গে থাকুন। ফিরানো বিরতির উপর কথা বলছিলাম সমসাময়িক বিষয় নিয়ে। আমরা ছিলাম তাহসিন, আপনার কাছে জানতে ছিলাম যে তারেক রহমান ফিরলে এই যে জরিপ, পছন্দ অপছন্দ, কার ভোট বেশি কার ভোট কম, সব ভেঙে চুরে এনসিপির দিকে মানুষ ছুটবে কিনা, এনসিপি না দুঃখিত বিএনপির দিকে? এটা তো বলা মুশকিল। তবে আমরা একটা ব্যাপার আমি খুব আপনাকে এইভাবে করে বলতে পারি যে আমরা চাই যে তারেক রহমান বাংলাদেশে আসার পর ওভারঅল পলিটিক্যাল বিএনপির যে জেস্চারটা, সেটা একটা ভালো পরিবর্তনের মধ্যে দিয়েই এগোক। এটা এই জন্য চাই যে দেখেন, বাংলাদেশে আসলে যে জাতীয়তাবাদ যে শক্তির কথা আমরা বলি, স্বাধীনতার পর থেকে আমরা যখন ৭২-৭৫ সে বাকশালের পর থেকে আজ অবধি যে যাত্রাটা, এই যাত্রায় আসলে জাতীয়তাবাদী শক্তির কিন্তু বাংলাদেশের গণতন্ত্রের অভিযাত্রায় মারাত্মক রকম অবদান রয়েছে। এবং এই শক্তিকে বাংলাদেশের জন্য কিন্তু আমাদের দরকার। এই বাংলাদেশের সার্বিক যে সিকিউরিটি, এই সিকিউরিটির জন্য জাতীয়বাদ শক্তিকে দরকার। কাজেই জাতীয়তাবাদ শক্তিকে ভালো করতে হবে, দ্যাটস দি আলটিমেট থিং। এখন সেটা অবভিয়াসলি আমরা ফিল করি যে তারেক রহমান যখন দেশে ফিরবেন, আমরা এটা বিশ্বাস করতে চাই যে তার যে পরিবর্তনটা, এই পরিবর্তনের ছোঁয়াটা আসলে একেবারে আপামর বিএনপির যে সমর্থক গোষ্ঠী তাদের মধ্যেও লাগবে। এবং যে ধরনের বিতর্ক এতদিন ধরে বিএনপির সাথে আসলে আমরা ৫ আগস্টের পর থেকে আমরা দেখেছি জড়িত হয়ে আছে, দেখেন এটা তো আসলে আমাদেরও বলতে যে খুব একটা ভালো লাগে তা তো না। আমরাও চাই না যে এই ধরনের কথা বিএনপির ব্যাপারে আমরা বলি। রাদার আমরা এটা বলতে চাই যে হ্যাঁ, বিএনপি সত্যিকার অর্থে একটা ডিফারেন্ট ডাইমেনশনে, একটা ডিফারেন্ট জেস্চার, একটা সুন্দর পলিটিক্স বাংলাদেশে করছে। এবং সেটা আমরা আশাবাদী যে তারেক রহমানের হাত দিয়ে সেটা শুরু হবে। নাজিব, একটু জানতে চাই একই কথা, যে বলা হচ্ছে যে পছন্দের তালিকা আপনারা বিএনপি থেকে গিয়েছেন, আবার মোট ভোটের ক্ষেত্রে বিএনপির হয়তো কাছাকাছি আছেন, বিএনপি 30%, জামাত 26%, সর্বশেষ জরিপে। তারেক রহমান ফিরবেন শিগগিরই হয়তো, তখন আপনাদের এই পছন্দ অনেক বেশি কমে যাবে কিনা, সেটা এবার বিএনপির দিকে মুভ করবে কিনা? এটা ডিপেন্ড করবে। দেখেন, তারেক রহমান আসলে ডেফিনেটলি বিএনপির নেতাকর্মীরা উজ্জীবিত হবেন, তারা নব উদ্যমে ঝাঁপিয়ে পড়বেন, এটা স্বাভাবিক। কিন্তু অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার কিন্তু তাদেরকে দিতে হবে। তারা এখনও বাংলাদেশি রাজনীতি, জাতীয়তাবাদে বিশ্বাস করেন কিনা, তারা ইসলামী মূল্যবোধের রাজনীতি করছেন কিনা, তাদের ভারতীয় আধিপত্যবাদের ব্যাপারে তাদের ভূমিকাটা কী, এবং বৈষম্য বিরোধী যে আন্দোলনটা হয়েছে সেক্ষেত্রে তাদের যে ন্যারেটিভটা, এই ন্যারেটিভের কিন্তু একটা ঘাটতি আছে। তারা যদি গতানুগতিক রাজনীতিক সেই স্ট্যান্সটা ধরে রাখেন, না আমরা দুইটা বৃহত্তর রাজনৈতিক দলের একটি, আওয়ামী লীগ নেই, আমরা ক্ষমতায় আসব, এই বিশ্বাসী হয়ে ওনারা যদি ওই নতুন ন্যারেটিভ তৈরি করতে ব্যর্থ হন, গতানুগতিক রাজনীতি করেন, বরং বলবো ওনাদের যে বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধের যে স্ট্যান্সটা ছিল সেখান থেকে যদি ওনারা সরে আসেন, এই ব্যাপারে যদি জনগণ আশ্বস্ত না হতে পারে, আমি বলবো সেক্ষেত্রে একটা সমস্যা থেকেই যাবে। আরও একটা বিষয়, তারেক রহমানকে প্রুফ করতে হবে তিনি একজন স্টেটসম্যান। এটা শহীদ জিয়া ভালোভাবে করেছিলেন, বেগম জিয়াও করেছিলেন, সেটা দেখার বিষয় আছে তারেক যে এখানে কত করতে পারে। রবি, একদম শেষ প্রশ্ন আপনার কাছে, যে আমরা এখানে একটা বিষয় শুনছিলাম, আমার প্রশ্ন, তারেক রহমান ফিরলে আপনাদের মধ্যে যে অন্তর্কন্দল, নানা জায়গায় সহিংসতা বা জামাতের সঙ্গে এনসিপির সঙ্গে, সেগুলো কমে একটি সমন্বিত বা একটি ভালো রাজনীতি শুরু হবে কিনা? রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে। তারেক রহমানের স্টেটমেন্ট এটা প্রতিষ্ঠিত, গত 17 বছরেই তিনি সেটা প্রতিষ্ঠিত করেছেন তার যোগ্য নেতৃত্বের মাধ্যমে। দুজন নেতার বক্তব্য শুনবেন, বিএনপির সমালোচনা, কিন্তু তাদের কিছু করণীয় আছে কিনা জাতির জন্য, দেশের জন্য, নতুন ন্যারেটিভ আমি জানি না, আমি পাইনি এখনো পর্যন্ত। মনে রাখা দরকার, আধিপত্যবাদ বিরোধী বক্তব্য শুধু রাজনীতি না, আধিপত্যবাদের বিরুদ্ধে রাষ্ট্র পরিচালনা করার রাজনীতি, সেটা বিএনপি বারংবার করেছে। আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে বিএনপি যে সমস্ত নেতাকর্মীদের বহিষ্কার করা হয়েছিল, অনেকের উইথড্র করা হয়েছে, তাৎক্ষণিক নিউজের ভিত্তিতেই বহিষ্কার করা হয়েছে। পরবর্তীতে তদন্ত করে যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়নি তাদের কিছু উইথড্র করে নেওয়া হয়েছে। যে কথা আমি আবারও বলতে চাই যে জামাতি আপনি 80 জন করে পেয়েছেন,
যদি 5,000 লোকের উপর জরিপ হয় 64টি জেলা 80 জন লোকের উপর মন্তব্য দিয়েই যে জেলায় এভারেজে 30 লাখ লোক বসবাস করে তাদের মতামতের প্রতিফলন হয় না। এই জরিপও এক ধরনের ন্যারেটিভ তৈরি করার জন্য বিএনপির এগেইনস্টে চলছে বিধায় আমাদের যারা জরিপ করছে তারা আপনাদের বিরুদ্ধে কাজ করছে। ডেফিনেটলি 80 জন লোক একটা জেলায় পাচ্ছেন, 30 লাখ লোক বসবাস করে। জরিপ তো 30 লাখ লোক দিয়ে হয় না, জরিপ ছোট স্যাম্পল সাইজ, অবশ্যই এটাই জরিপের সিস্টেম। আমরা বেশি মনে করব সবকিছু মিলিয়ে আগামী নির্বাচনে সব একসঙ্গে করবেন। নিশ্চয়ই দর্শক, আমরা প্রত্যাশা করি সবার সঙ্গে গলা মিলিয়ে বলতে চাই আগামী নির্বাচনে সবগুলোদের একসঙ্গে করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, সে প্রত্যাশা আজকে আমাদের শেষ করি। শুভরাত্রি।